আমার ত্রিপুরার বন্ধুরা, আবার আজকে সানডেতে আপনাদের মাঝখানে আমি আসলাম। আসতে একটু দেরি হয়ে গেছে, সো আই এম সরি ফর দ্যাট। আজকে লাইভে অনেক কিছুই ডিসকাস হবে, তবে প্রথমে আপনারা বলুন আপনাদের মধ্যে এম এ পাস কে কেমিস্ট্রিতে করেছেন আমাকে জানাবেন। কারণ এম এ পাস কেমিস্ট্রিতে এটা সত্যি দুর্দান্ত জিনিস। এটা ত্রিপুরা রাজ্য থেকেই হয়তো হয়, অন্য জায়গা থেকে হয়তো হয় না। তো যাই হোক, আজকে অনেকগুলো টপিক নিয়ে ডিসকাস করব। প্রথম যেই কথাটাতে আসছি বন্ধুরা, যে আমাদের 10,323 ভাই বোনেরা যেভাবে আপনারা চালিয়ে যাচ্ছিলেন প্রোটেস্ট, আপনারা এটাকে আবার গড়ে তুলুন। আপনারা আমার কাছে বিভিন্ন রকমের মেসেজ পাঠিয়েছেন, কিন্তু আপনাদের আন্দোলনটা জারি রাখতে হবে। একদিকে আইনি ব্যবস্থা নিতে হবে, আরেকদিকে আন্দোলনটাও রাখতে হবে আপনাদের। তো আমি শুরু করছি প্রথমেই আপনাদের শ্রীলঙ্কার নেপাল স্টোরি নিয়ে। কারণ আপনারা জানেন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে বিশালভাবে বিখ্যাত করেছেন গত কয়েক সপ্তাহে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ক্ষমাও চেয়েছে নেপাল আর শ্রীলঙ্কা গভর্নমেন্টের কাছে। তো এই হচ্ছে গিয়ে ত্রিপুরার এখন অবস্থা, যে মুখ খুললে পরই এটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল একটা নিউজ হয়ে যাচ্ছে। তো এখন আপনাদের বলবো, আপনারা দেখছেন আপনারা কিরকম মুখ্যমন্ত্রী পেয়েছেন, এবং এরকম মূর্খ লোক যদি মুখ্যমন্ত্রী পদে বসে তাহলে কি অবস্থা হয় আপনারা দেখতেই পাচ্ছেন। আর ত্রিপুরাতে এখন যে অবস্থা চলছে, যেরকম পলিটিক্যাল সিচুয়েশন বা যেরকম একজন মুখ্যমন্ত্রীর পদে আছেন, তাতে আপনারা ত্রিপুরার কোনো ডেভেলপমেন্ট আপনারা আশা করবেন না। এটা আশা করাটা ঠিক হবে না। এবার আমি যেটাতে আসছি, যে ত্রিপুরাতে এখন যে অবস্থা চলছে, যে কোনো গভর্নেন্স মানে নেই বললেই চলে এখন অবধি কোনো গভর্নেন্স। এছাড়া ত্রিপুরাতে এখন মুখ্যমন্ত্রী যে কমেন্টগুলো করেছে, যেটা হচ্ছে গিয়ে যে শ্রীলঙ্কা এবং নেপালে ইয়ে করতে হবে, বিজেপি গভর্নমেন্ট এস্টাবলিশ করতে হবে। তো এটা মানে ভাবাও যায় না যে একটা একটা স্টেটের মুখ্যমন্ত্রী এভাবে বলতে পারে। ওর অ্যাকচুয়ালি মাথাতে ঢুকে আছে সেই অখণ্ড ভারত এবং সেরকম ধরনের সমস্ত প্ল্যানগুলো। তো যেহেতু এই অখণ্ড ভারত নিয়ে সে নেশাতে বুঁদ হয়ে আছে, তো এই জন্য সে উল্টোপাল্টা কথাগুলো বলছে। তো এই যে ফেব্রুয়ারির 13 তারিখ রবীন্দ্র ভবনে যেটা বলেছিল বিপ্লব দেব, যে অমিত শাহর প্ল্যান হচ্ছে গভর্নমেন্টটাকে বিজেপি গভর্নমেন্ট এক্সটেন্ড করা শ্রীলঙ্কা, নেপালে। তো আপনারা জানেন কি হয়েছে, সারা ওয়ার্ল্ডে ভারতবর্ষের সমস্ত মিডিয়াতে মেমে হয়েছে, এবং এই মেমগুলো নিয়ে আপনার বিভিন্ন রকমের জোকস হয়েছে। তো আমি আসছি এক একটা করে টপিকে। নেপাল অফিসিয়ালি অবজেকশন দিয়েছে, শ্রীলঙ্কা দিয়েছে অবজেকশন। বিজেপি পার্টির মধ্যেও যে ওরা খুশি এরকম কিছু না। তো যেই লোক নাকি এম এ পাস কেমিস্ট্রিতে করতে পারে, তো বুঝতেই পারছেন যে কিরকম ধরনের ম্যাটেরিয়াল আছে ব্রেনের মধ্যে। তো আজকে আমি একটা মজার টপিকে আসবো, যে বিপ্লব দেব কেন এই উল্টোপাল্টা কথাগুলো বলে। ওটার অ্যানালিসিসটা আমি কিছুক্ষণ পরে আমি বলছি আপনাদের। তারপর হচ্ছে এই যে উল্টোপাল্টা কথা বলাটা, আমি একটা টপিক দেখছি। হ্যাঁ, তো আচ্ছা, এবার বিপ্লব দেবের পরে দেখা যাচ্ছে মিনিস্টার রতনলাল নাথও ভাইরাল স্পিচ হয়ে গেছে ওটা, যে বিপ্লব দেবের স্পিচ খালি সাপোর্ট করেনি খালি রতনলাল, বলেছে যে নেপাল শ্রীলঙ্কার স্পিচটা হলো যে বিজেপির মতো পার্টি ওখানেও বিজেপির ইনফ্লুয়েন্সটা যাবে, এমনকি ইউএসএ তেও যেতে পারে বিজেপির ইনফ্লুয়েন্স। হ্যাঁ, তো আপনারা জানেন যে বিপ্লব দেবের এই উল্টোপাল্টা কথাতে সবার থেকে বেশি ক্ষতিটা কার হয়েছে বলুন তো? সবার থেকে বেশি ক্ষতিটা হচ্ছে কিন্তু বিজেপি পার্টির ক্ষতিটা হচ্ছে। এটা কিন্তু অপোজিশনের যেমন হাতে একটা বিশাল বড় মানে কি বলবো একটা অপরচুনিটি আসছে এই বোকার সমস্ত স্টেটমেন্ট দিয়ে বিজেপি পার্টিকে অ্যাটাক করা, কিন্তু বিজেপি পার্টির জন্য কিন্তু বিপ্লব দেব একটা বিশাল বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে, হিউজ বার্ডেন।
কারণ এই যে উল্টোপাল্টা মুখ যে খুলছে, বিজেপির এখন সামনে বেঙ্গল ইলেকশন, তারপর আরো কতগুলো জায়গাতে ইলেকশন আছে বিজেপির। তো এখন বিপ্লব দেব যত মুখ খোলে, এতে কিন্তু সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কিন্তু বিজেপির। কারণ বিজেপির যে ইমেজ আছে সারা ভারতবর্ষে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, এটার পুরোটা কিন্তু ড্যামেজ করে দিচ্ছে কিন্তু এই একজন লোক, বিপ্লব দেব। তো এই জন্য আপনারা বিপ্লব দেবকে ধন্যবাদ জানাতে পারেন যে এরকম উর্বর মস্তিষ্কর মানুষ, জামজুরি, উদয়পুরের জামজুরি থেকে এসছে, বা আগে হয়তো বাংলাদেশে ছিল, এসছে। তো যাই হোক, এই এই হচ্ছে এখন অবস্থা যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কোনো ডেভেলপমেন্ট বা কোনো ভালো কাজের জন্য সারা ভারতবর্ষে বা বিদেশে বা মিডিয়াতে ফেমাস না। বিপ্লব দেব ফেমাস হচ্ছে কারণ হচ্ছে সেই মহাভারতের যুগে যে ইন্টারনেট ছিল সেটা থেকে শুরু করে আজকে এমএ ইন কেমিস্ট্রিতে এমএ পাস করা নিয়ে বিপ্লব দেব কিন্তু নিজেকে হাস্যকর না, শুধু বিজেপি পার্টির জন্য একটা বিশাল বড় বোঝা হিসাবে এস্টাবলিশ করেছে সারা ইন্ডিয়াতে এবং বিভিন্ন ওয়ার্ল্ডের মিডিয়াতে। এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা যারা বিজেপিতে অনেক বছর ধরে আছেন বা আরএসএস এ আছেন বা যারা ভারত মাতা কি জয় বলেন, আপনারা ভেবে দেখুন, ভারত মাতার এমন একজন সন্তান জামজুরি থেকে এসছে যে আপনাদের পার্টিটাই ধ্বংস করে দিচ্ছে ও একা, উল্টো পাল্টা বলে। কারণ এটা ভারতবর্ষের পক্ষে খুব একটা লজ্জার ব্যাপার যে ছোট ছোট দুটো দেশ নেপাল আর শ্রীলঙ্কার কাছে ক্ষমা চাইতে হয়েছে কারণ একজন মূর্খ যে নাকি মুখ্যমন্ত্রী, তার উল্টোপাল্টা কথা বলার জন্য। তো আমি এবার আপনাদের বলছি যে বিপ্লব দেব কেন দিনের পর দিন উল্টোপাল্টা কথাবার্তা বলে। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে স্যার, উনি একজন মুখ্যমন্ত্রী, বিপ্লব দেব 2018-এর ইলেকশনের আগে এইভাবে উল্টোপাল্টা কথা কখনো বলেনি। 2 বছর ধরে ক্যাম্পেইন করেছে, 2016, 17, 18 অব্দি বিপ্লব দেব বিজেপির হয়ে ক্যাম্পেইন করেছে, মাঠে ঘাটে গেছে, বিভিন্ন জায়গাতে গেছে, কিন্তু এরকম উল্টোপাল্টা কথা বলিনি। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন আপনারা যে স্যার কি রিজন কি হতে পারে। বিজেপির অনেকে জিজ্ঞেস করেছেন যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পরে কেন এরকম উল্টোপাল্টা কথা বলছে। মুখ্যমন্ত্রী হওয়ার আগে তো এরকম বলেনি যখন ক্যাম্পেইন করেছে ত্রিপুরা রাজ্যে। তো এটার কারণটা হলো বিপ্লব দেব এমন সৌভাগ্যবান যে সে দিল্লি, আপনারা তো জানেন বিপ্লব দেবের বয়স 50 বা একটু উপরে হবে, দিল্লিতে ছিল অনেক বছর ধরে, কিন্তু বলার কিছু নেই যে ওর প্রফেশনটা কি ছিল। তো যতটুকু আমরা জেনেছি যে মধ্যপ্রদেশের বিজেপি এমপি গণেশ সিং এর ড্রাইভার ছিল বিপ্লব দেব। এছাড়া জিম ইনস্ট্রাক্টর ছিল দিল্লিতে। এছাড়া দিল্লিতে বিপ্লব দেবের একটা ফ্রেন্ড সার্কেল ছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে অঙ্কুশ বাজোরিয়া। তো এই জন্য আমি বিপ্লব দেবকে এত ভাগ্যবান বলছি যে বিপ্লব দেব এমন কিছু বন্ধু পেয়েছে দিল্লিতে যে যারা ব্লু ফিল্ম রেন্টালের বিজনেস থেকে শুরু করে বিভিন্ন রকমের 2 নম্বরি জিনিস ওরা বছর বছর ধরে করছিল। যেমন ধরুন অঙ্কুশ বাজোরিয়া, আপনারা সবাই জানেন মিডিয়ার কারণে হু ইজ অঙ্কুশ বাজোরিয়া। তো অঙ্কুশ বাজোরিয়া হচ্ছে একটা অ্যাবসকন্ডেড ক্রিমিনাল, রাজস্থান থেকে, যে কয়েকজন মহিলার প্রচুর টাকা মেরেছে। অঙ্কুশ বাজোরিয়া ওর বাবা ভাই মিলে প্রায় 16-17 ক্রোডসের মতো ইউনিয়ন ব্যাংক থেকে মানে আপনার মানে ভুল জমি, ফেক ডকুমেন্টেশন দেখিয়ে 16-17 ক্রোডসের লোন নিয়েছে ইউনিয়ন ব্যাংক থেকে, তারা পালিয়ে গেছে। তো অঙ্কুশ বাজোরিয়া কিন্তু রাজস্থানে অ্যাবসকন্ডেড ক্রিমিনাল, অল 2 নম্বরই, মানুষকে ঠকানো, মানুষ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়া, ব্যাংকে ঠকানো, এইসব করে অঙ্কুশ বাজোরিয়া। তো এই অঙ্কুশ বাজোরিয়া হচ্ছে বিপ্লব দেবের ঘনিষ্ঠ বন্ধু। আর বিপ্লব দেবের ঘনিষ্ঠ বন্ধু যারাই আছে তারা মানে কি বলবো, মানে ওই যে নবরত্ন থাকে না, ঠিক মানে নবরত্নের মতোই হচ্ছে বিপ্লব দেবের চারিদিকে আছে, ওর বন্ধুরা আছে। তো এই যে আপনারা যে আমাকে প্রশ্ন যে করেছেন যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার আগে এরকম উল্টোপাল্টা বকতো না, মুখ্যমন্ত্রী হওয়ার পরে সে কেন এরকম উল্টোপাল্টা বকছে গিয়ে, সে বলছে মহাভারতের যুগে ইন্টারনেট ছিল থেকে শুরু করে 3 বছর পরে আজকে সে বলছে
কেমিস্ট্রিতে এমএ পাস যারা করেছে। তো কেন বিপ্লব দেব এই উল্টো পাল্টা কথাটা বলছে, এটার উত্তরটা হলো যে বিপ্লব দেবের দিল্লির যে ফ্রেন্ড সার্কেলটা ছিল, যারা নাকি 2 নাম্বারি, ড্রিঙ্কস, তারপর ব্লু ফিল্ম রেন্টাল, কল গার্লের বিজনেস, বিভিন্ন রকমের যেগুলো নাকি পেশা করে লোকেরা খেতে হয়, যাদের নাকি ওইরকম মানসিকতা, তো ওইরকম ওর একটা ফ্রেন্ড সার্কেল ছিল দিল্লিতে। সে মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওই পুরো ফ্রেন্ড সার্কেলটাও ত্রিপুরাতে নিয়ে এসছে। তো অঙ্কুশ বাজোরিয়া জানেন, আপনারা জানাই যে আছেন পুলিশ বা ল এনফোর্সমেন্টে বা এমনকি বিজেপি পার্টির মধ্যে বা অপোজিশনে। জানেন অঙ্কুশ বাজোরিয়া কি করে? ও বিভিন্ন রকমের ড্রাগসের ব্যবসা করে। বিপ্লব দেব ওকে 11টা দোকানের লাইসেন্স দিয়েছে, 11টা ফরেন লিকুয়ার, তারপর দেশি যে মস্তান ব্র্যান্ডের যে দেশি দোকান, যেটা নাকি সারা ত্রিপুরা এখন ছেয়ে যাচ্ছে, ওইটাও কিন্তু বিপ্লব দেবের বন্ধু অঙ্কুশ বাজোরিয়া এগুলো প্ল্যান, দেশি মদ বানানো ত্রিপুরাতে এবং বিক্রি করা। এছাড়া অঙ্কুশ বাজোরিয়ার আরেকটা পেশা হলো কলগাল র্যাকেট চালানো, প্রস্টিটিউশন র্যাকেট চালানো। আপনারা বন্ধুরা হয়তো জানেন, কয়েক মাস আগে দেখেছেন কয়েকটা ত্রিপুরার পত্রিকায় যে ক্যাবারে ডান্স চলছিল আগরতলার সোনারতরী হোটেলে। এটা এখনো চলছে, খালি মিডিয়াতে আসছে না, এতটুকুই ডিফারেন্স। তো এই যে বাইরে থেকে, কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কি বলে কল গার্লদের আনা, এখানে র্যাকেট রান করা, ক্যাবারে এগুলো রান করা, এগুলো সব অঙ্কুশ বাজোরিয়ারা খুব এক্সপার্ট। তো এই জন্য বিপ্লব দেবকে আমি ভাগ্যবান বলবো যে এরকম সব বন্ধুদের দিল্লি থেকে ও ত্রিপুরাতে নিয়ে এসছে মুখ্যমন্ত্রী হওয়ার পরে। তো আপনারা যে জিজ্ঞেস করেছেন আমাকে যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার আগে এরকম উল্টো পাল্টা বকতো না, এখন সে কেন বকে? কারণটা হচ্ছে, একদিকে বিপ্লব দেব ঘিরে আছে, ওর চারিদিক ঘিরে আছে অঙ্কুশ বাজুরিয়ার মতো কতগুলো, যারা নাকি ডেলি ওকে ড্রিঙ্ক করায়, তারপর বিভিন্ন রকমের রঙিন জিনিসের সাপ্লাই দেয় বিভিন্ন জায়গাতে। আর এছাড়া বিপ্লব দেবের এখন যে ডান হাত, যাকে নাকি ওএসডি বলা হয়, অফিসার অন স্পেশাল ডিউটি, যে নাকি ত্রিপুরা গভর্নমেন্টে ত্রিপুরা পুলিশে আগে চাকরি করতো, দিলীপ রায়। সেই দিলীপ রায় আবার হচ্ছে, আপনারা যারা সিপিএম এ আছেন, আপনাদের সিপিএম স্টেট সেক্রেটারি গৌতম দাসের ঘনিষ্ঠ আত্মীয়, ভাগ্নির জামাই না কি জানি। তো যাই হোক, এই দিলীপ রায় এখন ওএসডি দিলীপ রায় হচ্ছে বিপ্লব দেবের আরেকটা হাত। তোর ডান হাত বাম হাত এরকম অনেকেই আছে। তো সেই দিলীপ রায়েরও মেইন কাজ, অঙ্কুশ বাজোরিয়াদেরও মেইন কাজ, এরকম আরো অনেক বন্ধু বান্ধব আছে বিপ্লব দেবের, যে সন্ধে হতেই, রাত হতেই 10টা 11টা থেকে সেই মদের ফোয়ারা, তারপর হচ্ছে বিভিন্ন রকমের রঙিন জিনিসের আনন্দ। তো বিপ্লব দেব রাত্র 2-3টে অবধি যদি এত আনন্দ করে, মানে এত ভাগ্যবান লোক যে সে রাত্র 2-3টে অবধি এসব রঙিন আনন্দে ব্যস্ত থাকে। আপনারা বলুন তো, সেই লোকটা সকালবেলা উঠে যখন সভাতে বিভিন্ন প্রোগ্রামে যায় সারাটা দিন, ও কি সুস্থ মস্তিষ্কে থাকে? ও কি সুস্থভাবে কথা বলার পজিশনে থাকে? থাকে না। তো এইটাই হচ্ছে কারণ যে বিপ্লব দেব কেন উল্টোপাল্টা কথা বলে। ইলেকশন জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পরে কেন বিপ্লব দেব উল্টোপাল্টা কথা বলছে প্রত্যেকদিন? ন্যাশনাল মিডিয়াতে ত্রিপুরার মান সম্মান খোয়াচ্ছে। এমনকি বিজেপি পার্টিতেও যারা অন্ধভক্ত আছেন, আপনারাও জানেন যে আপনাদের পার্টিও ধ্বংস করে দিয়েছে ত্রিপুরাতে পায়, আর বিজেপির জন্য একটা বিশাল বড় বোঝা। তো বিপ্লব দেব কেন উল্টোপাল্টা কথা বলে দিনের পর দিন? এটা হলো কারণ। কারণটা হলো যে মাঝরাত্র অব্দি ড্রিঙ্ক করা, বিভিন্ন রকমের রঙিন নেশাতে ওর যে বন্ধুরা আছে যাদের নাম বললাম, এরা বিপ্লব দেবকে সুন্দর করে ব্যস্ত রেখে দেয় মাঝরাত্র অব্দি। তো সেই লোক রাত্রেবেলা ঘুমোয় যখন 3টের সময়, ঘুম থেকে যখন ওঠে সকালবেলা, ও আর কি করে আর সারাদিন কথা বলবে? ও তো হ্যাংওভার নিয়ে আছে আগের দিন রাত্রে, তাই না? তো এই হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, যাকে আপনারা দেখতে পাচ্ছেন। তার এত জ্ঞান, সে কেমিস্ট্রিতে এমএ পাস করা নিয়ে শুরু করে, মহাভারতের যুগে যে ইন্টারনেট ছিল আর বাকিগুলো নাই বললাম, যে অমিত শাহ নাকি ব্ল্যাক কফি খেতে খেতে বিপ্লব দেবকে বলেছে যে শ্রীলঙ্কা আর নেপালে বিজেপি গভর্নমেন্ট স্থাপন করতে হবে। তো এই সব গাঁজাখুরি কথা যে নাকি দিনের পর দিন একটা পাবলিক স্টেজে গিয়ে, মঞ্চে গিয়ে বলতে পারে,
তাকে যদি একটা পার্টি মুখ্যমন্ত্রীর পদে এভাবে রেখে দেয় দিনের পর দিন, তাহলে ওই পার্টির দুর্দিন ছাড়ার কিছু নেই। হ্যাঁ, তো বিপ্লব দেব হচ্ছে খালি ত্রিপুরার বোঝা না, বিজেপিরও বিশাল বড় বোঝা। তো যারা আপনারা বিজেপিতে আছেন, আরএসএস এ আছেন, অন্ধভক্ত আছেন, আপনারাও শুনে রাখুন, যতদিনও মুখ্যমন্ত্রী থাকবে ততদিন বিজেপি খালি ত্রিপুরায় না, সারা ভারতবর্ষে চারিদিকে ধ্বংস হবে। তাই এই আপদ বা শনি আপনারা বিদায় করুন, করলে পরেই ত্রিপুরাতে একটা ভালো একটা অবস্থা ফিরে আসবে। এবার আমি নেক্সট যে টপিকে আসছি, এটা হচ্ছে ত্রিপুরার কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন। এটা সবাই জানার জন্য আপনারা অনেকবার আমাকে অনেকেই মেসেজ পাঠিয়েছেন, আপনারা অনেকেই অপেক্ষা করছেন। তো ত্রিপুরার এখন কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন হলো যে দিল্লিতে বিজেপি লিডারশিপের একটা বড় অংশ, ইনক্লুডিং বিজেপির যে প্রেসিডেন্ট জেপি নাড্ডা এবং ত্রিপুরার যারাই দেখছেন, তারা অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছেন যে বিপ্লব দেবকে রিপ্লেস করা হবে, কিন্তু কখন করা হবে ওটা ওনারা এখনো ডিসিশনটা ফাইনালাইজ করতে পারেননি। কিন্তু গত এক সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে যে যেহেতু বিপ্লব দেব নেপাল আর শ্রীলঙ্কা কমেন্ট যে করেছে, যে অমিত শাহ নাকি বলেছে বিপ্লব দেবকে ব্ল্যাক কফি খেতে খেতে যে নেপাল আর শ্রীলঙ্কাতেও বিজেপি গভর্নমেন্ট হবে, ওতে নেপাল অফিসিয়ালি প্রোটেস্ট করেছে, শ্রীলঙ্কা করেছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে একটা বিজেপি চিফ মিনিস্টার এভাবে কিভাবে মন্তব্য করে বিজেপিকে এভাবে মানে ইমেজ খারাপ করছে। তো পার্টির মধ্যে একটা বিশাল বড় মানে বিজেপি পার্টির মধ্যেই দিল্লিতে একটা বিশাল বড় আলোড়ন সৃষ্টি হয়েছে। এমনকি বিজেপি পার্টির যারা সিনিয়র লিডার, যেমন ডক্টর সুব্রমণিয়াম স্বামী থেকে শুরু করে এমনকি রিপাবলিক টিভি, রিপাবলিক ওয়ার্ল্ড, এগুলো সব বিজেপি অ্যালাইন্ড মিডিয়া, ওরাও কিন্তু এটা নিয়ে খুব হাসি ঠাট্টা করেছে। এবং এই জোকসগুলো যে বিজেপির ইমেজটা সারা ইন্ডিয়াতে ড্যামেজ করছে বা ইন্টারন্যাশনালি, এই জন্য বিশাল চাপ সৃষ্টি হয়েছে বিজেপি নেতৃত্বের উপরে দিল্লিতে যে ইমিডিয়েটলি বিপ্লব দেবকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হোক, নয়তো সে খালি ত্রিপুরা বিজেপিকে খালি ধ্বংস করছে না, সে সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের যারা নাকি প্রতিবেশী দেশ আছে ওখানেও বিজেপির নাম এবং ভারতবর্ষের নাম পুরো কালি লাগিয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে কারণ যে কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্যে যে গতকাল বিপ্লব দেবকে ত্রিপুরা গভর্নর ডাকিয়ে 2 ঘন্টা ডাকিয়েছেন এবং ওখানে কথাবার্তা হয়েছে অনেক। গভর্নরের সাথে যখন বিপ্লব দেব ছিলেন তখন ওখান থেকে ভিডিওতে কথা হয়েছে, দিল্লির সাথেও কথা হয়েছে, এবং দিল্লির লিডারশিপরা গভর্নর যখন মিটিং করেছে বিপ্লব দেবের সাথে তখন এই 2 ঘন্টাতে অনেকেই কথা বলেছে। এবং আপনারা যারা জানেন যে অমিত শাহ এবং জেপি নাড্ডা নর্থ ইস্টের বিজেপির যে নাকি মানে বেসিক্যালি জেনারেল সেক্রেটারি না দেখভাল যে করেন অজয় কি জামপাল, ওনাকে পাঠিয়েছেন ত্রিপুরাতে। এবং বিপ্লব দেবকে এই যে অ্যাক্টিভিটি গুলো করছে বিজেপি লিডারশিপ, এটার উদ্দেশ্য একটাই যে বিপ্লব দেবকে কিভাবে স্মুথলি ত্রিপুরা সিএম এর পদ থেকে সরানো যায়, কিন্তু বিজেপির সর্বভারতীয় ভাবে কোনো যাতে ইমেজের ক্ষতি না হয়। কারণ বিজেপির এখন বেঙ্গল ইলেকশন চলছে, তারপর কিছুদিন পরে বিভিন্ন জায়গাতে আরো ইলেকশন আসছে। তা এখন হঠাৎ করে একটা সিটিং সিএম কে সরালে পরে এইভাবে এটা নিয়ে, কারণ যেই একটা সিএম বিপ্লব দেব, সে অলরেডি মানে লাফিং স্টক অ্যাক্রস সাউথ ইস্ট এশিয়া। তো এরকম একটা হাস্যকর পাত্রকে বিজেপি সরালে পরেও মানুষ হাসবে, রাখলে পরেও মানুষ হাসবে। তো বিজেপি নেতৃত্ব এখন জেপি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ এখন অবস্থা হচ্ছে গিয়ে যে মানে এরকম একজন মাল আর কি, যে কি বলবো, যে না রাখবে না ছাড়বে, তো ছেড়ে ছেড়ে দেই মা কেঁদে বাঁচি, ওরকম সিচুয়েশন এখন বিজেপি নেতৃত্বের। বলতে পারেন যে বিপ্লব দেবকে কি রাখবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে, না সরাবে, না রাখবে, না ওকে। তো আমি বিজেপি নেতৃত্বের কাছে অনুরোধ করব যে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা যদি ডিসিশন না নিতে পারেন তাড়াতাড়ি
আপনারা একটা কাজ করুন, আপনারা বলুন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে যে সকাল 9টা থেকে রাত 9টা অবধি মুখে সেলোটেপ লাগিয়ে রাখতে, দ্যাটস ইট। এটা হচ্ছে ইজি সলিউশন, যাতে মুখটা না খোলে। তবে বন্ধুরা, আমি যতটুকু খবর পেয়েছি, আবারও বলছি, এটা হচ্ছে জুমলা পার্টি। জুমলা পার্টির মানে হলো ওদের কোনো প্ল্যানিং, লং টার্ম প্ল্যানিং কিছু নেই। ওরা ইনস্ট্যান্টলি সব ডিসাইড করে। ধরুন ওরা ডিসাইড করলো দিল্লিতে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হবে, তারপরের দিন একটা সুটকেসের মধ্যে কেউ হয়তো 5 কোটি বা 10 কোটি টাকা কারোর কাছে ডেলিভার করলো সকালবেলা। তো গতকাল রাত্রে ওরা যা ডিসিশন নিয়েছিল, ওই ডিসিশনটা ওরা ক্যান্সেল করে বললো না বাবা থাক, আরো পয়সা তো পেয়েছি না কয়েক কোটি টাকা। তো এইভাবে পার্টিটা অপারেট করে। তো যেই পার্টির মধ্যে নাকি কোনো প্ল্যানিংস নেই, কোনো এথিক্স নেই, কোনো আইডিওলজি নেই, সেই কংগ্রেসের সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে ফরওয়ার্ড ব্লকের নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, তারপর আমাদের ভারতবর্ষের স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, কারণ ওদের কাছে কোনো আইডল নেই। তো ওদের যেহেতু আইডল নেই, তাহলে এখন ধার করতে হচ্ছে। এখন সর্দার বল্লভভাই প্যাটেল যে নাকি আরএসএস কে ব্যান করেছিলেন বা এসব, এখন হয়ে গেছে বিজেপির আইকন। তারপর দেখা যাচ্ছে যে স্বামী বিবেকানন্দ হয়ে গেছে বিজেপির আইকন। তারপর দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এখন বিজেপির আইকন। তা এখন কথাটা হচ্ছে, যেই পার্টির নাকি নিজের কিছুই কোনো বেস নেই। আর আপনারা আরেকটা যে মজার জিনিস দেখবেন, বিজেপি পার্টি সারা ভারতবর্ষে যেটা আমরা দেখছি পলিটিক্যাল ট্রেন্ড, আমি সমস্ত কথাগুলো ইন্ডিপেন্ডেন্টলি বলছি, কোনো পার্টির সাপোর্টে বলছি না। কিছুক্ষণ পরে কংগ্রেস সিপিএম নিয়েও কথা বলবো, তো বুঝতে পারবেন আমার ভিউগুলো ইন্ডিপেন্ডেন্ট। তো যেই পার্টি, আপনারা পুরো ইন্ডিয়াটা স্টাডি করে দেখবেন যে বিজেপি যেসব স্টেটেই ক্ষমতায় এসছে এবং একক সংখ্যাগরিষ্ঠতা, মানে অ্যাবসোলুট মেজরিটি স্টেটগুলো খুব কম, খুব ভেরি ফিউ। বেশিরভাগ স্টেটেই কিন্তু মানে কোয়ালিশন করে বা ঘোড়া কিনে এসছে, হর্স ট্রেডিং করে। হ্যাঁ, তো এটা যে কোনো স্টেটই হোক, এটা কর্ণাটক হোক, যে কোনো জায়গাতেই হোক, সব জায়গাতেই এই সিস্টেমে এসছে। তো কংগ্রেস থেকেই বিজেপির কিন্তু সবকিছু, এমনকি বেঙ্গল ইলেকশনে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস থেকে লোক ভাঙিয়ে ইলেকশন লড়া হচ্ছে। তো এইভাবে হয় কি, একটা পার্টির কোনো বেস গড়ে ওঠে না। হুম যাদের কোনো নিজস্ব আইডিওলজি বা নিজস্ব কোনো মানে ফিগার হেড নেই, যেমন কংগ্রেসের ফিগার হেড আছেন মহাত্মা গান্ধী, বা ধরুন আপনারা যে কোনো পার্টিতে যান, এমনকি সিপিএম এর যে কোনো পার্টিতে যান, আপনারা আইডিওলজিক্যাল ফিগার হেড দেখবেন যে ওই আইডিওলজিতে পার্টিটা চলে। যখন ইন্দিরা গান্ধী কংগ্রেস থেকে বের হয়ে ইন্দিরা কংগ্রেস বা কংগ্রেস আই ব্র্যাকেট ইন্দিরা স্টার্ট করলেন, তখন ওটা ফিগার হেড ছিল। কিন্তু এই পার্টিটা দেখা যাচ্ছে সর্দার বল্লভভাই থেকে শুরু করে চারিদিক থেকে ভাড়া নিতে হচ্ছে। তো ওরা যখন ইলেকশনও করছে, তখনও কংগ্রেস থেকে বা তৃণমূল বিভিন্ন দল থেকে ভাড়া নিচ্ছে। ওরা ভাড়া খাটিয়ে এইভাবে তো মানে ক্ষমতায় বেশি দিন থাকা যায় না। এটা হচ্ছে গোজামিল করে ক্ষমতায়। তো বন্ধুরা, আমি যেই টপিকটাতে আসছি, কারণ আমার সময়টা এতই কম থাকে যে ডিটেলসে কিছু কথা বলতে পারি না। তবে এতটুকু আপনাদের বলতে পারি, কারণ আমি গত নভেম্বর ডিসেম্বর থেকে বলছিলাম যে বিপ্লব দেবকে সরানো হবে, বিজেপির নেতৃত্ব প্ল্যান করে ফেলেছে। ওইটা আজকের দিনেও সত্য যে বিজেপির নেতৃত্ব, বিশেষ করে বিপ্লব দেবের যে গডফাদার ছিল দিল্লিতে, যে নাকি বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আপনারা হয়তো যারা জানেন না, শুনে রাখুন, যারা বিজেপিতে আছেন সিনিয়র লিডার, আপনারা এটা খুব ভালো করেই জানেন। বিজেপি 2018-তে যখন ত্রিপুরাতে ইলেকশন জিতেছিল, তখন ত্রিপুরা বিজেপির যে হেড ছিল সুনীল দেওধর, এবং দিল্লিতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর ফার্স্ট চয়েস ছিল সিএম ক্যান্ডিডেট বানানোর জিষ্ণু দেববর্মনকে, বিপ্লব দেবকে না। কিন্তু রাম মাধব তখন ছিলেন বিজেপির জেনারেল সেক্রেটারি, যিনি একজন তেলেগু, অন্ধ্রপ্রদেশ থেকে, সাউথ ইন্ডিয়ান। রাম মাধবের সাথে বিপ্লব দেবের খুব ঘনিষ্ঠতার কারণে রাম মাধব ওভাররুল করলেন যে না, বিপ্লব দেবকেই ত্রিপুরাতে চিফ মিনিস্টার বানানো হবে, জিষ্ণু দেববর্মনকে বানানো হবে ডেপুটি সিএম। এটা বিজেপির ভেতরের খবর। তো বিপ্লব দেবকে চিফ মিনিস্টার বানানোর বিজেপির হাইকমান্ডের কোনো কালই প্ল্যান ছিল না। ওদের প্ল্যান ছিল ওকে ট্রেন করে ফিউচারের জন্য তৈরি করা। কিন্তু
একজন মূর্খকে এভাবে মুখ্যমন্ত্রীর পদে বসালে কি হয় আপনারা রাজ্যবাসীরা তো সবাই দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো এখন এটা ডিসিশন হয়ে গেছে যে বিপ্লব দেবের ডানা ছাঁটা হবে বা ওকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হবে। এবং হয়তো আপনারা আগামী আমি বলবো যে আজকে হচ্ছে 21, হ্যাঁ, আপনারা আগামী 10 দিনের মধ্যেই ত্রিপুরাতে একটা বড় পলিটিক্যাল চেঞ্জ দেখতে পারেন। আমার এই কথার সাথে আবারও বলে দিচ্ছি, এই পার্টিটা হচ্ছে জুমলা পার্টি। এদের কোনো প্ল্যানিং নেই, কোনো ভিশন নেই। এরা হচ্ছে ঘোড়া কিনে ইলেকশন জেতা, সবকিছু লাস্ট মোমেন্টের ডিসিশন বিজেপির, মনে রাখবেন, এভরিথিং লাস্ট মোমেন্ট। আপনার কাছে কয়েক কোটি টাকা থাকলে দিল্লি যান, টাকা কারোর পকেটে ঢোকান, দেখবেন যে ত্রিপুরাতে আপনি হয়ে গেছেন, এমপি বা মিনিস্টার হয়ে গেছেন কিছুদিনের মধ্যে। তো এই জন্য বলছি বন্ধুরা, আমি যতটুকু শুনেছি আমার সোর্স থেকে দিল্লিতে এবং ত্রিপুরাতে, যে বিপ্লব দেবকে আগামী 10 দিনের মধ্যে আইদার রিপ্লেস করা হবে নয়তো ডানা ছাঁটা হবে, দুটোর মধ্যে একটা হতে যাচ্ছে। আমি এর বেশি ডিটেলস আমি জানি না, তবে এতটুকু আপনাদের বলতে পারি যে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা সবাই বিপ্লব দেবকে নিয়ে এই 3 বছরে ওদের মানে একদম হাত ভরে গেছে। ওরা চায় না এই মূর্খ আর মুখ্য লোক তাও মুখ্যমন্ত্রীর পদে থেকে। তো চেঞ্জ আসবে, চেঞ্জ হবে ত্রিপুরায়, আপনারা দেখতে পাবেন সবাই। কারণ ত্রিপুরাতে আমি একটা কথা জানি, যারা নাকি আদি বিজেপি, যারা নাকি বিজেপি অনেকদিন ধরে করছেন, তারা বিপ্লব দেব বা প্রতিমা ভৌমিক বা বিপ্লবের গ্যাংগুলো, অঙ্কুশ বাজোরিয়া, ড্রাগ, এরা সবাই জানেন। দেখুন, আমি যে কথাগুলো বলছি না, এই যে অঙ্কুশ বাজোরিয়া ড্রাগের ব্যবসা করে ত্রিপুরায়, প্রস্টিটিউশনের ব্যবসা করে, 2 নম্বরই করে, বিভিন্ন রকমের নেশা কারবারি সাম্রাজ্য চালায়, এগুলো এমন না যে আমি কোনো নতুন কথা বলছি। এটা বিজেপির অন্দরমহলে সবাই জানে, সবাই জানে কোথা থেকে গাজার কমিশন আসছে। আর রতনলালকে নিয়ে তো আমি তো বলেছি আগের লাইভে, আপনারা তো শুনেছেন, প্রায় 12,80,000-এর মতো গাজা গাছের মোহনপুর, সিদাই মোহনপুর এরিয়ার সাম্রাজ্য চালাচ্ছেন আমাদের মন্ত্রী রতনলাল। তো রতনলাল তো দেখুন, মানে গাজার কারবার, নেশার কারবারের কমিশন, বিপ্লব দেবের পা চেটে রতনলাল এমন লাল হয়ে গেছেন। তারপর যে কোন দিন যে এই যে মানে বেলুন যে ফাটবে, তারপর না লাল থেকে কিন্তু নীল রং দেখা শুরু হয়ে যাবে। তো এটা খালি সময়ের অপেক্ষা বন্ধুরা, আপনারা মনে রাখবেন। গণতন্ত্রে অশুভ শক্তি বা করাপ্ট লোকেরা একটা সময়ের জন্য, একটা অল্প সময়ের জন্য ওরা ক্ষমতাতে এইভাবে রুল করে, কিন্তু এটা বলতে পারেন একটা অদৃশ্য শক্তি, যেটা নাকি বিভিন্ন ধর্মে ভগবান বা আল্লাহ বা গড বলেন, ভগবান আছেন, মানে একটা অদৃশ্য শক্তি সারা পৃথিবীতে আছেন। না হলে তো দেখুন, সত্যমেব জয়তে, আমাদের সত্য কথা বলার, সত্য পথে চলার, আমরা সত্যভাবে জীবনযাপন করার, আমাদের সমাজে তো সততাটা হারিয়ে যেত না। আমরা যদি, আমাদের সমাজটা যদি সবসময় দুষ্টরা, অশুভ শক্তিরা, করাপ্ট লোকেরা, 2 নম্বরীরা, গাঁজা ব্যাপারীরা, ড্রাগ স্মাগলাররা, এরা যদি রুল করত, এদের ক্যান্ডিডেট যদি মুখ্যমন্ত্রী হতো বা এদের ক্যান্ডিডেট যদি আইনমন্ত্রী হতো, এইভাবে যদি সমাজটাকে যদি যুগের পর যুগ যদি কন্ট্রোল করা হতো, তাহলে সমাজে কি সততা এবং এই যে এথিক্স, আইডিয়ালস, এগুলো কি সমাজে কিছু থাকতো না। তো এই জন্য মনে রাখবেন, আমাদের ত্রিপুরায় যেমন আমাদের সবার উপরে আছেন মা ত্রিপুরেশ্বরী, এবং আমাদের সবার উপরে ভগবান বা এই যে একটা ইনফাইনিট, একটা ইনভিজিবল পাওয়ার আছেন, যেই পাওয়ারের কারণে পৃথিবীতে সবসময় সত্যের জয় হয়, অসতের জয় হয় না। সবসময় সত্যের জয় হয় না, শুধু যারা নাকি দুষ্ট, যারা নাকি অসত্য, ওদের সবসময় পরাজয় হয়। আপনারা পৃথিবীর হিস্ট্রি ঘেটে দেখুন, এটা সাদ্দাম হোসেনকেই দেখুন, বা ভারতবর্ষে দেখুন কতগুলো মুখ্যমন্ত্রী জেল খেটেছে, সেটা হরিয়ানা চৌথালাকে দেখুন, সারা জীবন জেল খাটছে। একটা সময় বিশাল পাওয়ারফুল মুখ্যমন্ত্রী ছিল হরিয়ানার, ওম প্রকাশ চৌথালা, এখন সারা জীবন জেল কাটছে। আপনারা এবার ঝাড়খণ্ডের মধু কোটাকে দেখুন, অনেক পাওয়ারফুল চিফ মিনিস্টার ছিলেন, উনিও বিপ্লব দেবের মতো
5 বছর এভাবে ডান্ডা ঘুরিয়েছেন এবং বিভিন্ন রকমের ড্রাগ থেকে শুরু করে নেশা কারবারির থেকে পয়সা খেয়েছেন। এবার দেখুন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মধুকোটা কোথায়, যাবজ্জীবন জেলে আছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের সমাজে অনেক সময় সেই যে অদৃশ্য শক্তি যাকে আমরা ভগবান বলি বা বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে আপনারা বলেন, এরকম ধরনের নরক কতগুলো শয়তান এসে শনি এসে সৃষ্টি করে। এটা খালি ত্রিপুরা না, পৃথিবীর বিভিন্ন দেশে বা রাজ্যে এক একটা সময় আসে যে একটা অশুভ শক্তি, একটা শনি ক্ষমতায় এসে বসে। বসার পরে দেখবেন ডেলি ড্রাগস, ডেলি রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, চারিদিকে মানুষ মারা যাচ্ছে। তো এতে হয় কি, এটা হচ্ছে সেই যে অদৃশ্য শক্তি বা ভগবানের একটা আমাদের একটা শিক্ষা দেওয়া যে দেখো এই যে সমাজে এরকম একটা অশুভ জিনিস আসলো, তারপর ওকে ধ্বংস করা। এরা কিন্তু এদের বিপ্লব দেব, রতনলাল দের যখন ধ্বংস হবে, এই ধ্বংসটা কিন্তু খুব করুণ হবে। আপনারা ত্রিপুরাবাসী 37-38 লক্ষ আমার ভাই বোনেরা, আপনারা যেমন এদের উত্থান দেখেছেন, আপনারা এদের পতনও দেখবেন, কিন্তু পতনটা বড় মর্মান্তিক, বড় করুণ পতন হবে। আপনাদের এখন থেকে আমি বলে দেই, কারণ ত্রিপুরা রাজ্যে এইভাবে ড্রাগের ব্যবসা চলছে, প্রস্টিটিউশন চলছে, 2 নাম্বারই চলছে। বিপ্লব দেবের বন্ধুরা সারা ত্রিপুরাটাকে ধ্বংস করে দিচ্ছে। চারিদিকে দেশি মদের দোকান, চারিদিকে ড্রাগের সাম্রাজ্য, চারিদিকে হচ্ছে এমন অবস্থা করে রেখেছে যে একে তো এমপ্লয়মেন্ট নেই, চারিদিকে যুবক যুবতী ইয়ং জেনারেশনদের মধ্যে হতাশা, তারপরে হচ্ছে চারিদিকে ড্রাগস আর ড্রাগস আর দেশি মদ সস্তাতে। তো এইভাবে বিপ্লব দেবের আন্ডারে এই 3 বছরের বিজেপি, এই যে যারাই চালাচ্ছেন গভর্নমেন্ট, আপনারা ত্রিপুরার যুব সমাজকে এমন ভাবে একটা অন্ধকার দিকে ঠেলে দিচ্ছেন, এরা যাতে নেশাখোর হয়, এরা যাতে নিজেরা খালি ধ্বংস হয় না, ওদের পরিবারগুলো ধ্বংস হচ্ছে, আমাদের সারা ত্রিপুরা ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই জন্য বিজেপি থেকে এখন অবধি আমি যা খবর পেয়েছি, বিপ্লব দেবের ডানা ছাঁটা হবে বা ওকে পাল্টানো হবে। তবে যা হবে আগামী 10-15 দিনের মধ্যেই হবে ত্রিপুরায়। তো আমি এর বেশি বলতে চাই না, কারণ আবারও বলছি এটা জুমলা পার্টি, শেষ মুহূর্তে টাকা পয়সাতে অনেক কিছুই চেঞ্জ হয়। তো দেখা যাক কি হয়, কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন ত্রিপুরাবাসীরা যে কি হচ্ছে ত্রিপুরাতে। আচ্ছা, এবার আমি আসছি কয়েকটা কথাতে, যে জিবি হসপিটালের অবস্থা। জিবি হসপিটালের অবস্থা তো জানেনই যে কি অবস্থায় আছে জিবি হসপিটাল। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, চারিদিকে নোংরা। তো আমি বলবো, দেখুন অনেক আইএএস অফিসাররা আমার লাইভ দেখেন, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনারা যে জিবি হসপিটালের দায়িত্বে যারাই আছেন, এটা ডিএমওএস হোক বা হেলথ সেক্রেটারি হোক, আপনারা মানবিকতার দিক থেকে জিবি হসপিটাল ভিজিট করুন এবং এই ব্যবস্থাগুলিকে একটু ভালো করতে চেষ্টা করুন, কারণ মানুষ প্রত্যেকদিন ওখানে মারা যাচ্ছে। বন্ধুরা, আমি বিপ্লব দেবকে নিয়ে অনেকটাই সময় খরচ করলাম, অনেক সময় ওকে নিয়ে কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যায়, কিন্তু বললাম আর কি যে ত্রিপুরাবাসীর জানা দরকার যে লোক কেমিস্ট্রিতে এমএ করতে পারে বা ইয়ে করে। তো এনিওয়ে, আপনারা যারা এমএসট্রি কি বলে কেমিস্ট্রিতে এমএ করেছেন, যারা বিশাল বড় ভক্ত, জানাবেন যে কারা করেছেন এরকম। তো এবার এই যে এবার আসছি, তো বন্ধুরা আমি বিপ্লব দেব টপিক থেকে অন্য কতগুলো টপিকে যাচ্ছি। তবে এতটুকু আপনাদের বলতে পারি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ডিসিশন নিয়েছে বিপ্লব দেবকে যে সরানো হবে, রিপ্লেস করা হবে। কারণ আপনারা একটা জিনিস জানেন যে কংগ্রেস আমল থেকে শুরু করে ভারতবর্ষের স্বাধীনতার পরে থেকে আজকে অবধি ত্রিপুরা বা নর্থ ইস্টকে দিল্লির শাসকরা কখনো গণাতে আনে না। এটা কিন্তু একদম বাস্তব, মানে সত্য কথা। এটা এটা সবাই আপনারা জানেন, যেহেতু নর্থ ইস্ট সবসময় নেগলেক্টেড। তার মধ্যে ত্রিপুরা হচ্ছে একটা ক্ষুদ্র রাজ্য, যার নাকি মাত্র 2জন এমপি। একটা 544, মানে একটা আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টে 500-র বেশি সিটের একটা পার্লামেন্টে মাত্র 2জন হচ্ছে ত্রিপুরার। তো বুঝতে পারেন যে ত্রিপুরার কোনো ইম্পর্টেন্স ন্যাশনাল সিনে কোনো কালেই ছিল না, ভবিষ্যতেও থাকবে না, এখনো নেই। এই জন্য ত্রিপুরা নিয়ে এখন বিজেপির নেতৃত্ব বেশি মাথা কখনোই ঘামাবে না। কিন্তু
বিপ্লব দেব এখন বিজেপি নেতৃত্বের কাছে এমন একটা বোঝা হয়ে গেছে যে ও মুখ খুলে সারা ভারতবর্ষকে অপমান করছে, হাসির খোরাক বানাচ্ছে বিজেপি পার্টিকে। চারিদিকে এর অবস্থা, এই জন্য বিজেপির নেতৃত্ব ডিসিশন নিয়েছে যে ওকে রিপ্লেস করা হবে, যাতে পার্টির মুখটা বাঁচানো যায়। তো এটা আমি যতটুকু শুনেছি আগামী 2 সপ্তাহের মধ্যেই কিছু না কিছু হতে যাচ্ছে ত্রিপুরাতে। আপনারা হয়তো জানেন যে বিজেপির প্রেসিডেন্ট মানিক শাহ দিল্লিতে আছেন, কি ফিরে এসছেন কিনা জানি না। আর এছাড়া বিপ্লব দেবকে ডাকানো হয়েছে গতকাল গভর্নর হাউসে রাত্রেবেলা 2 ঘন্টার জন্য। আর এছাড়া চারিদিকে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি চলছে বিপ্লব দেবকে সরানোর। তো এখন দেখা যাক, এটা বিজেপির নেতৃত্বের দায়, কি করবে এটা আমাদের দায় না। কারণ আমরা জনগণের পক্ষ থেকে তো দেখতেই পাচ্ছি যে একটা মূর্খকে বসিয়ে ত্রিপুরার মানুষের কি দুরবস্থা, তাই তো। আর রতনলাল হচ্ছে বিপ্লব দেবের শকুনি মামা, কারণ হচ্ছে গিয়ে রতনলালের যত 2 নাম্বারই, এগুলোতে বিপ্লব দেব সুন্দরভাবে জড়িত না, শুধু কমিশন পাচ্ছে, ওই ওই জন্য আছে। তো বিপ্লব দেব নিয়ে বন্ধুরা কতবার বলবো, মানে বলতে বলতে না মানে টপিক শেষ হয়ে যায়। তারপর হচ্ছে ত্রিপুরার যে বিগেস্ট হসপিটাল জিবি হসপিটালে ড্রিঙ্কিং ওয়াটার ক্রাইসিস, মানে চারিদিকে ক্রাইসিস, সারা রাজ্য মানে নৈরাজ্যতে আছে এখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বন্ধুরা, আপনাদের আরেকটা কথা আমি বলে দেই বিভিন্ন টপিকের মাঝখানে, যে আমাদের ত্রিপুরার যে মাতাবাড়ি, আমাদের ত্রিপুরার মাতাবাড়িকে, মানে মাতাবাড়ির যে কুর্মপীঠ এখন আছে, ওইটাকে কিছুটা কেটে কিরকম করার প্ল্যানে আছে বিপ্লব দেব, একটা ডেভেলপমেন্টের প্ল্যান করছেও। কিন্তু আপনারা সবাই দলমত নির্বিশেষে এটার বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন। কারণ মাতাবাড়ির পবিত্র ভূমি, মা ত্রিপুরেশ্বরীর পবিত্র ভূমিকে জমি কি বলে কিছু করা, বা ওখানে ওর খামখেয়ালি খুশি মতো সেন্ট্রাল থেকে কয়েকশো, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কয়েকশো কোটি টাকা এনে এগুলোর ওখানে মিসইউজ করা, এগুলো আপনারা সবাই যেখানেই আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, মানুষের মধ্যে আছেন, আপনারা ওই বাধাটা সৃষ্টি করুন। আচ্ছা, এবার আমি নেক্সট টপিকে যাচ্ছি। এটা হলো ত্রিপুরার লেটেস্ট পলিটিক্যাল অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে যে কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন যে আইপিএফটির সুপ্রিমো কি বলে সুপ্রিমোর মাথায় চুমু দিচ্ছেন কি বলে প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তো ব্যাপারটা হচ্ছে এই যে আইপিএফটির এই কথাটা আমি আমার এডিসি এরিয়াতে যে ভাই বোনেরা আছেন ওদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখন থেকে একটু ইন্টেলিজেন্ট মানে আপনারা সুন্দরভাবে ইন্টেলিজেন্ট ওয়েতে জিনিসগুলো দেখুন। যে প্রদ্যোৎ মাণিক্য থেকে শুরু করে যারাই আছেন ত্রিপুরাতে, যারা নাকি টিপ্রাসা বা এডিসি এরিয়াতে বিভিন্ন রকমের সেন্টিমেন্ট উস্কে দিয়ে ভোটের সময় খালি ওনারা খালি হাজির হন, অন্য সময় থাকেন না কিন্তু। হ্যাঁ, তো ভোটের সময় খালি তো ওরা আসেন, তো ওরা প্রতিশ্রুতিটা কি দিয়েছে আপনি দেখবেন। এদের বিজেপি যেমন বিভিন্ন রকমের জুমলা করেছে বিপ্লব দেবরা, এরকম কিন্তু আইপিএফটিও কিন্তু জুমলা করছে এডিসি এরিয়ার সাথে। আপনারা খুব ভালো করে জানেন যে অমিত শাহ ভিডিওতে বারবার বলেছে, এবং সুনীল দেওধর বারবার বলেছে, আবার কালকে দেখলাম জিষ্ণু দেববর্মন নাকি বারবার বলেছে, বিপ্লব দেব বারবার বলেছে যে ত্রিপুরাকে ডিভাইড করা হবে না, ত্রিপুরার ভাবেই থাকবে, এডিসি আছে অটোনোমাস ডিস্ট্রিক্ট, ওইভাবে থাকবে, ওইটাকে হয়তো এক্সপান্ড। বা আমি কি বলতে চাইছি, যেই আইপিএফটি টিপ্রাল্যান্ডের দাবি করে ক্ষমতায় এসছে, মানে ভোটের আগে মানুষের সেন্টিমেন্টকে সুড়সুড়ি দিয়ে, সেই আইপিএফটি কিন্তু বিজেপি নেতৃত্বের যে অর্ডার যে ত্রিপ্রাল্যান্ড নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, ওরা কিন্তু মেনে নেয়নি, শুধু একসাথে কোয়ালিশন পার্টনার হিসেবে কিন্তু গভর্নমেন্টে আছে। এবার নূতন ধমাকা শুরু করেছে গ্রেটার টিপ্রাল্যান্ড। তো বন্ধুরা, এই যে দেখছেন আইপিএফটির যারা লিডারশিপ আছে,
আপনাদের দেখছেন, তারপর প্রদ্যোৎ মাণিক্যকে দেখছেন। তো এদের না, এরা ভেরি কনফিউজড, এদের মধ্যে কোনো আইডিওলজি, কোনো প্রিন্সিপাল, কোনো এথিক্স কিছুই নেই। আপনি প্রদ্যোৎ মাণিক্যকে দেখুন, কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে বেরিয়ে গেলেন, গিয়ে নতুন পার্টি বানালেন, তারপর কি উলু জাতি কি একটা ওইসব, তারপরে টিপরা, তারপর পার্টি থেকে কয়েক সপ্তাহ আগে প্রেস কনফারেন্স করে বললেন যে আমি অ্যালায়েন্স করব, কেউই এগিয়ে আসলো না। তারপর প্রদ্যোৎ মাণিক্য আইপিএফটি লিডারদের, আইএনপিটি লিডারদের বাড়ি ঘরে যাওয়া শুরু করলেন কোনো রকমে বুঝিয়ে টুঝিয়ে। তো ব্যাপারটা হচ্ছে কি, আইপিএফটির যারা লিডারশিপ আছেন তারা বলতে পারেন যে প্রদ্যোৎ মাণিক্যের উপরে এক ধরনের দয়া করে প্রদ্যোৎ মাণিক্যকে এই এখন এডিসি ইলেকশনের আগে ওদেরকে পার্টনার বানিয়েছেন। এবং যেহেতু আইপিএফটির নেতৃত্বের কাছে বা এমনকি প্রদ্যোৎ মাণিক্যের কাছেও ডেভেলপমেন্ট নিয়ে কথা বলার কিছু নেই, IPFT leadership or Pradot Manik cannot say that in ADC areas where they establish free drinking supply for thousands of people, where IPFT and Pradot Manik established schools, colleges, hospitals, all required items for মানে কি বলবো, ফর লিভিং, যে মিনিমাম যে বেসিক রিকোয়ারমেন্ট গুলো থাকে এগুলো উন্নতি কে করবে? 3 বছর তো চলে গেল টিপ্রাল্যান্ড করতে করতে, না তো টিপ্রাল্যান্ড তো কোনো কালে হবে না, এটা আইপিএফটিও জানে, প্রদ্যোৎ মাণিক্যও জানে। তো ব্যাপারটা হচ্ছে, I would request Pradot Manikko and IPFT leadership not to misguide innocent Tiprasa people, because you people already misguided Brew Riang people in 2019 by promising them that Amit Shah and BJP government issuing 600 crore rupees to rehabilitate Kanchanpur Riangs and develop their lifestyle, schools, colleges, hospitals. You promised. That is Pradot Manikko and gang with BJP leadership in Delhi. Press conference হয়েছে, পাবলিসিটি করা হয়েছে যে 600 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে ব্রু রিয়াংদের রিহ্যাবিলিটেশন করার জন্য, ওদের জন্য স্কুল কলেজ করার জন্য, হসপিটাল করার জন্য, টাউনশিপ বানানোর জন্য। 2019-এ সবাই জানেন, ত্রিপুরাবাসীরা, প্রদ্যোৎ মাণিক্য দিল্লিতে অমিত শাহর সাথে মিটিং করে ব্রু রিয়াং, সবার সাথে রিয়াং করে গ্রুপদের সাথে কিছু কি হয়েছে এখন অবধি? ঘন্টাও হয়নি। নাথিং হ্যাজ বিন ডান। কারণ কি? কারণ হচ্ছে বিজেপি নেতৃত্ব প্রদ্যোৎ মাণিক্যকে নিজেদের কাজে ইউজ করবে। কারণ প্রদ্যোৎ মাণিক্যেরও ইন্টারেস্ট হচ্ছে বিভিন্ন প্রপার্টি থেকে শুরু করে বিভিন্ন ধরনের, যেমন রাজবাড়ির কারেন্টের বিল শুনলাম নাকি গত 20 বছর দেওয়া হয়নি, বা কি 1.5-2 কোটি টাকা, ওইটা বোধহয় বিপ্লব দে মাফ করে দিয়েছে। তো এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদ্যোৎ মাণিক্য পাচ্ছে। আবার এদিকে বিজেপিও করছে কি, বা দিল্লিতে প্রদ্যোৎ মাণিক্যকে ওরা ইউজ করছে, যারা নাকি ইনোসেন্ট, যারা টিপ্রাসা ভাই বোনেরা আছেন ওদের মনের ভেতরে ঢোকানো হচ্ছে। কারণ আফটার অল হি ইজ এ রয়্যাল ফিগার, সবাই বুবাগরা বলে রেসপেক্ট করেন প্রদ্যোৎ মাণিক্যকে। তা এখন কথা হচ্ছে, একজন রেসপেক্টেবল ফিগার এরকম বুবাগরা এসে যদি বলে যে 600 কোটি টাকা দেওয়া হবে, 600 ক্রোডসের প্যাকেজ দেওয়া হলো, তোমাদের সমস্ত কিছু হয়ে গেল। তো আপনারা বন্ধুরা জানেন, people who are listening to me from ADC areas, who are my Tiprasa brothers and sisters, you know very well that Pradot Manikko along with BJP leadership, the 600 crores rupees what he promised on paper, central government promised for Brew Riangs in Kanchanpur, the rehabilitation to build their schools, colleges, hospitals, drinking water to basic necessities. Anything was done? Nothing was done. Because this is exactly the way frauds, Jumla, they do politics. They will promise you ocean before election. After election, they will disappear. You will not get anything. You will not get even 5 paisa. That is the style of fraudulent Jumla politics. হ্যাঁ, তো এই জন্য আমি বলবো আমার টিপ্রাসা ভাই বোনেরা,
আপনারা এদের এই টিপ্রাল্যান্ড, গ্রেটার টিপ্রাল্যান্ড ওদেরকে করতে দিন না। ওরা ওরা যদি নিজের ক্ষমতায় পারে করুক, টিপ্রাল্যান্ড কেন, আরো 10টা টিপ্রাল্যান্ড কি বলে গ্রেটার টিপ্রাল্যান্ড করুক। কিন্তু ওরা যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে, দিস ইজ মাই মেসেজ টু মাই Tiprasa brothers and sisters. When in ADC election, all candidates they come to your door in your house to beg your votes. You ask them what you did for us last 5 years, what you did for us past 10 years. Where is my drinking water, pure drinking water? Where is my health facilities? Where is my nearest hospital? Where is nearest school? What you have done for us? Show us statistics. Eh? So ask them to show the statistics. Ask Pradot Manik also that why you have so many palaces. You are bachelor, so why don't you convert few of your palaces as hospitals, or at least build hospitals with that palaces money, in ADC areas. You can do that, right? No one is stopping. So what I am trying to say is, people, you wake up, cutting across political lines, party lines. Wake up, open your eyes, learn who are frauds, who are giving you fraudulent promises, and take your action accordingly. Ask every political candidate what he has done and what he is going to do. Ask them on paper what they are going to do. এডিসি এরিয়াতে যুগের পর যুগ কি বলে টিপ্রাসা ভাই বোনেরা সেই ছড়ার জল, নালার জল এগুলো খাচ্ছেন ওনারা। ওয়াই? কি ওখানে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার অ্যারেঞ্জমেন্ট করা যায় না? করা ইচ্ছে করলেই করা যায়, সবকিছুই করা যায়। তারপরে আপনারা বন্ধুরা অনেকেই জানেন কিনা জানি না, এডিসি এরিয়াতে প্রত্যেক বছর ম্যালেরিয়াতে প্রায় 300-400 লোক মারা যান, আরো বেশি মারা যান, কারণ এগুলো মিডিয়াতে আসে না। সেই জম্পুই জেলা থেকে মানে সারা ত্রিপুরাতে ম্যালেরিয়াতে বর্ষার সময় কম করে হলো 500-1000 আরো বেশি হবে মারা যায়। হ্যাঁ, টিপ্রাসা ভাই বোনেরা কি করবে? ওরা বাঁশের মাচাতে কোন রকমের ঘরে আছে, খুব খুব করুণ অবস্থায় আছে, ওখানে জ্বর হচ্ছে, ম্যালেরিয়া, ওষুধ নেই, পত্র নেই, সবাই মারা যাচ্ছে। তো এই হচ্ছে ত্রিপুরার বাস্তব পরিস্থিতি। তো আমি বলবো বন্ধুরা, এসব কমিউনাল পলিটিক্যাল এইসব সেন্টিমেন্ট যারা এডিসি বা বিভিন্ন ইলেকশনের আগে তুলবে, ওদেরকে জিজ্ঞেস করুন যে হোয়াট ইজ ইউর প্ল্যান টু ডেভেলপ আস? Will you establish a hospital for us? Will you establish a school for us? Will you establish good roads for us? Or will you establish, basic necessities for us, starting from pure drinking water? That you should be asking to all the parties in ADC areas when they come to beg your votes. তো বন্ধুরা, কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেল। তো আপনাদের আমি আরো কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দেই। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথায় আসছি, খুব মজার কথায় আসছি। এটা যারা আপনারা সিপিএম এ আছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন কথাটা, যারা সিপিএম এ আছেন এখন। এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে একটা অভূতপূর্ব জিনিস হয়ে যাচ্ছে, এটা কিন্তু মিডিয়াতে এখনো আসেনি, আসবে। আমি তো জানেন, আমি যখনই কোনো অন্যায় দেখি ওটার বিরুদ্ধে কথা বলি, কোনো পার্টির পক্ষে কথা বলি না। তো যখন ত্রিপুরা রাজ্যে যখন নাকি 2017 সালে দিল্লি থেকে সিবিআই এসে, কলকাতা থেকে সিবিআই এসে, আপনাদের এখন যে সিপিএম স্টেট সেক্রেটারি আছে গৌতম দাস, উনাকে যখন সিবিআই জেরা করেছিলেন, ওইটা নিয়ে আমাদের মিডিয়াতে নিউজ বেরিয়েছিল যে জেরা করা হয়েছে রোজ ভ্যালি কেলেঙ্কারি নিয়ে। তো গৌতম দাস আমার বিরুদ্ধে একটা কেস করেছিলেন, মানহানির একটা মামলা ছিল 2017 সালের। এছাড়া সিপিএম এর আরেকজন মিনিস্টার মানিক দে, আপনারা জানেন, যারা সিপিএম এ আছেন খুব ভালো করেই জানেন, মানিক দেকে সিপিএম এরই একজন যুবক, যার থেকে মিনিস্টার তখন মানিক দে প্রায় 4 লক্ষ টাকার মতো নিয়েছিল যে চাকরি দেবে বলে, দেয়নি। ওই জন্য ওই ছেলেটা সিপিএম, ত্রিপুরা সিপিএম এর যে হেডকোয়ার্টার মেলার মাঠ পার্টি অফিসে এসে চেয়ার তুলে
মিনিস্টার ছিল তখন মানিক দেকে মারতে গিয়েছিল, তখন বাকি মিনিস্টাররা মানে প্রায় মেরেই দিয়েছিল চেয়ার তুলে। হুম। তো ওই নিউজটাও আমরা করেছিলাম যে এইভাবে একটা মিনিস্টার 4 লক্ষ টাকা নিয়ে চাকরি দেয়নি একটা স্ট্রাগলিং একটা ফ্যামিলির ছেলেকে, আবার সিপিএম ফ্যামিলি, কিন্তু যে ছেলে চেয়ার তুলে মিনিস্টার মানিক থেকে মারতে এসেছিল ও কিন্তু সিপিএম এর। সিপিএম ফ্যামিলি। তো তারপরে মিনিস্টার মানিক দেও আমাদের বিরুদ্ধে, মানে ত্রিপুরা ইনফো এর এডিটর, তো আমি আমার বিরুদ্ধে কেস করেছিল ত্রিপুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কেসে। হ্যাঁ। তো গৌতম দাসের কেস নাম্বার হচ্ছে CR 373 ইয়ার 2017, আর মিনিস্টার মানিকদের কেস নাম্বার হচ্ছে CR 04 2018। আমি কেস নাম্বারগুলো কেন বলছি, কারণ তারপরে যেটা বলতে যাব আপনারা সবাই থ খেয়ে যাবেন। তো আপনাদের কেস নাম্বারটা মনে রাখবেন, CR 373 চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে, এবং CR কি বলবো, যেটা বললাম এখন যে নাম্বারটা বললাম CR 04 2018, এগুলো নোট করে রাখবেন। আপনাদের আমি কয়েকটা লাইভে আগেও বলেছিলাম যে সিপিএম এর কিছু লিডারশিপ বিপ্লব দেবের সাথে শুধু ঘনিষ্ঠ না কেন, শুধু তারা রেগুলার খাবার দাবার করেন একসাথে, খুবই ঘনিষ্ঠ। বাইরে কমরেড বলে চেঁচাচ্ছেন, কিন্তু ভেতরে মানে খুব সুন্দর সম্পর্ক। তো এবার মজার কথা হলো, গৌতম দাস, আমার বিরুদ্ধে যে কেসটা আছে গৌতম দাসের এবং মিনিস্টার মানিকদের কেসটা, এতদিন সিপিএম এর পার্টি অফিসেরই একজন উকিল ওই কেসটা করছিলেন আমার বিরুদ্ধে। ওনার নাম হচ্ছে লুফতেকার খাদিম। হ্যাঁ, লোয়ার কোর্টে করছিলেন। এবার বিপ্লব দেবের সাথে গৌতম দাসের কতটুকু বন্ধুত্ব আপনারা এক্ষুনি বুঝে যাবেন যখন আমি এই কথাটা বলবো। এখন কি হয়েছে, মিনিস্টার মানিকদের কেস আর গৌতম দাসের কেস এবার দেওয়া হয়েছে কাকে করতে জানেন? কোন উকিলকে করতে দেওয়া হয়েছে জানেন? যে হচ্ছে বিপ্লব দেবের ডান হাত উকিল এবং বিজেপির নাম্বার 1 উকিল হচ্ছে রতন দত্ত, যে হচ্ছে বিজেপির পাবলিক প্রসিকিউটর এবং বিপ্লব দেবের ডান হাত। আপনারা যারা সিপিএম আছেন আপনারা জানেন, মানে এক্স মিনিস্টার বাদল চৌধুরীকে যখন আইএলএস হসপিটাল থেকে স্যালাইনের তার শুদ্ধ হিচড়ে কয়েদির মতো, মানে কি বলবো, কুকুরের মতো হিচড়ে তারগুলো খুলে যখন নাকি টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশরা যখন টেনে নিয়ে যাচ্ছিল গাড়িতে, ওয়েস্ট পিএসে গিয়ে যখন একটা সাধারণ চোরের সাথে বসিয়ে রেখেছিল, তখনও কিন্তু বাদল চৌধুরীর কিন্তু স্যালাইনের তারগুলো ছিল কিন্তু সারা দেহের মধ্যে। তো তখন জানেন বাদল চৌধুরীর বিরুদ্ধে কে মামলাগুলো করেছিল এই রতন দত্ত। এই রতন দত্ত হচ্ছে বিজেপির উকিল, বিপ্লব দেবের ডান হাত। তো এখন আপনারা বন্ধুরা বুঝে নিন যে বিপ্লব দেবের যে ডান হাত উকিল, সে সিপিএম এর উকিলকে সরিয়ে ত্রিপুরা সিপিএম এর স্টেট সেক্রেটারি গৌতম দাসের কেস করছে। এবার বুঝতে পারছেন হনিমুনটা কোন জায়গাতে? এটা আপনারা যারা সিপিএম এ আছেন, আপনাদের কেস নাম্বার দিলাম, সবকিছু বললাম, আমাকে বিশ্বাস না হলে কোর্টে গিয়ে খোঁজ নিন, দেখুন, সত্যটা জানতে পারবেন। আমি সত্য ছাড়া কিছু বলি না, যা বললাম ভেরিফাই করে নেবেন কোর্টে গিয়ে। নাম্বারগুলো এই জন্য আমি বলে দিলাম। বন্ধুরা যারা আপনারা সিপিএম এ আছেন, আপনাদের বলছি, গৌতম দাস যতদিন সিপিএম স্টেট সেক্রেটারির পোস্টে থাকবে ততদিন দেখবেন বিজেপি বা বিপ্লব দেবের বিরুদ্ধে আপনাদের সিপিএম এর কোন নেতা যখনই গর্জে উঠছে তখনই গৌতম দাস ওই নেতাকে সাইডলাইন করে দেবে। তার রিসেন্ট এক্সাম্পল হলো পবিত্রকর জানেন, লড়াকু নেতা সিপিএম এর। উনি ওয়েস্ট ত্রিপুরা ওয়েস্ট ডিস্ট্রিক্টের সেক্রেটারি ছিলেন পবিত্রকরের বাড়িতে, পবিত্রকরকে পারমিশন দেওয়া হয়নি মিটিং করার, উনি বাড়িতে ডিওয়াইএফ এর মিটিং করছিলেন, ওখানে বিজেপির গুন্ডারা গিয়ে অ্যাটাক করে
অ্যাটাক করাতে পবিত্রকর কিছুটা পাল্টা অ্যাটাকে যান এবং গর্জে ওঠেন, পরের দিন র্যালি করেন বা ওই দিনই করেন। তো পবিত্রকর কিন্তু একটা লড়াকু নেতা সিপিএম এর। তো আপনারা সবাই জানেন সিপিএম এ যে পবিত্রকরকে কি করা হয়েছে। এটা পুরোটাই গৌতম দাসের কাজ। পবিত্রকে করা হলো কি এই ঘটনার পরে কি বলে, দেখুন আরেকটা মজার কথা বলছি। মানিক সরকার এখন যেখানে থাকেন শিশু বিহার স্কুলের পাশে থেকে পবিত্রকরের বাড়ি কত কিলোমিটার হবে বলুন? যেতে আধা ঘন্টা লাগবে। কিন্তু ওদিন কি গিয়েছিলেন মানিক সরকার পবিত্রকরের বাড়িতে, যেদিন পবিত্রকরকে অ্যাটাক করা হয়েছিল, সিপিএম এর ডিওয়াইএফ এর অনেককে রক্তাক্ত করা হয়েছিল? যাননি। পরের দিন বিকালবেলা গিয়েছেন। হ্যাঁ, আমি কাউকে কিছু বলতে চাই না, আমি আপনাদের চোখগুলো খুলে দিতে চাই, ওটা হচ্ছে আমার গোল। সিপিএম কি করলো না করলো আমার ঘন্টাও যায় আসে না। কিন্তু আপনারা যারা বিজেপিতে যেমন অন্ধভক্ত আছে বিপ্লব দেবের প্রতি, এরকম সিপিএমেও আছে অন্ধভক্ত। আপনারা যারা অন্ধভক্ত আছেন ক্যাডার, আপনাদের চোখগুলো আমি খুলে দিচ্ছি আর কি। আপনারা চোখটা খুলুন, আপনারা দেখুন আপনাদের যে স্টেট সেক্রেটারি গৌতম দাসের সাথে বিপ্লব দেবের সখ্যতাটা দেখুন। দেখুন গৌতম দাসকে সিবিআই এসে জেরা করেছে অনেক আগে, অনেক কিছুতে জেরা করেছে, কিন্তু বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পরে গৌতম দাসের গায়ে কিন্তু আঁচড়ও লাগেনি। এই না শুধু, গৌতম দাসের নিজের ভাগ্নির জামাই হচ্ছে বিপ্লব দেবের ওএসডি দিলীপ রায়। বুঝতে পারছেন লিঙ্কটা? বুঝতে পারছেন কোথায় লিঙ্ক ওদের? হ্যাঁ, এবার মিনিস্টার বাদল চৌধুরী, পিডব্লিউ মিনিস্টার ছিলেন বাদল চৌধুরী, উনি পুরো অনেস্টলি কাজ করেছেন, উনি কোনো এক পয়সাও মারেননি। উনার এগেনস্টে ফলস কেস লাগিয়ে যে 3 মাসে চার্জশিট অব্দি দিতে পারলো না গভর্নমেন্ট, মানে বিপ্লব দেব এত রাগ কেন বলুন তো? বিপ্লব দেবের এত রাগ কেন বাদল চৌধুরীর উপরে? বিপ্লব দেবের এত রাগ কেন পবিত্রকরের উপরে? বিপ্লব দেবের এত রাগ কেন সিপিএম এর জিতেন চৌধুরী বা এদের উপরে? কারণ হচ্ছে এরা সবাই লড়াকু নেতা। এরা আপনাদের সিপিএম এর মধ্যে থেকে বিপ্লব দেবের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ওরা লড়ছে। আর যাদেরকে দেখতে পাচ্ছেন, যাদের গায়ে বিপ্লব দেব আচরও কাটছে না, গৌতম দাস থেকে শুরু করে সবাই, তারা কিন্তু তলে তলে ওদের মধুর সম্পর্ক। না হলে বন্ধুরা বলুন, এটা একটা খুব আশ্চর্যের ব্যাপার না যে সিপিএম স্টেট সেক্রেটারি আর সিপিএম এর এক্স মিনিস্টার মানিকদের কেস করছে বিপ্লব দেবের ডানহাত উকিল। আমার বিরুদ্ধে কেস করছে, ভালো কথা, এগুলো তো কিছু হবে না আগে পরে, এগুলো সব ফালতু কেস। কিন্তু এতে বোঝা কি যায়? এতে বোঝা যায় যে বিপ্লব দেবের সাথে সিপিএম এর একটা উপরের অংশের বিশাল বড় সম্পর্ক, এবং এই সম্পর্কের কারণে সিপিএম এর মধ্যেও যারা নাকি গর্জে উঠছেন, এটা পবিত্রকর হোক যেই হোক, ওদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এই জন্য বন্ধুরা আপনাদের এই কথাগুলো বললাম, যারা সিপিএম এ আছেন আপনারা বুঝতে পারবেন যে 2023-এ যে বিজেপি যে যাতে জিততে পারে, এটার কারিগরগুলো কিন্তু সিপিএম থেকে আসছে। তো এই জন্য আপনারা চোখ কান খুলুন, অন্ধভক্ত হবেন না। আপনারা চোখ কান খুলে দেখুন কি হচ্ছে ত্রিপুরাতে। আর আমার কথাগুলো যেগুলো আমি বলছি আপনারা ক্রস ভেরিফাই করে নেবেন। কোর্টে যাবেন, গিয়ে দেখবেন যে গৌতম দাস মানিকদের এখন উকিলকে সোমেন সরকারের বিরুদ্ধে কেসের, আপনারা গিয়ে দেখে নিন। উকিল হচ্ছে এখন যে বললাম যে বিজেপির সব থেকে টপ এখন উকিল, যে নাকি বিপ্লব দেবের ডান হাত। তো বন্ধুরা, আমার উদ্দেশ্য এই লাইভের মাধ্যমে আসা, কারণ আমি একজন সাধারণ মানুষ আপনাদের মতো, আমি কোনো পার্টির সাথে আইডিওলজির সাথে জড়িত নই। কিন্তু এই যে বিভিন্ন রকমের পলিটিক্যাল প্লেয়াররা আছে যারা নাকি বিভিন্ন পার্টি থেকে, এটা বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আইপিএফটি হোক, সব পার্টি থেকে যারাই নাকি ভোটারদের বা সাধারণ মানুষদের বোকা বানাচ্ছে বিভিন্ন ব্যাপারে, আমার এটা দায়িত্ব হচ্ছে তাদের আসল রূপটা আপনাদের কাছে প্রতিস্থাপন করা। তারপরে আপনাদের যথেষ্ট বুদ্ধি আছে, আপনারা ডিসিশন নেবেন যে কি করবেন তারপর। হ্যাঁ, তো অনেকক্ষণ কথা হয়ে গেল কথা বলতে বলতে বন্ধুরা, কিন্তু
আপনাদের আমি একটা কথা বলে দেই, আমি 5 বছর আগেও ত্রিপুরার মিডিয়াতে ছিলাম, 2013-14 থেকে ছিলাম। এবং আপনারা বুঝতেই পারছেন, যেহেতু গৌতম দাস থেকে শুরু করে মানিক দে আমার বিরুদ্ধে কেস করেছে, তো আমি কতটা ওদের প্রিয় পাত্র ছিলাম বুঝতেই পারছেন। তো আমি ওরকমই, আমি যেই ক্ষমতায় থাকুক, যেই থাকুক, আমি কিছু কেয়ার করি না, আমি আমার ইন্ডিপেন্ডেন্ট ভাবে আমার কাজ করে যাই। আজকে যারা বিজেপিতে অন্ধভক্ত আমাকে বলছেন সিপিএম এর সাথে আমি সাপোর্ট করি, আপনারা যদি একটু সময় নিয়ে দেখেন সিপিএম আমলে কটা কেস করা হয়েছিল আমার বিরুদ্ধে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। আমি সিপিএম আমলেও ঠিক একইভাবে বলেছি অন্যায়ের বিরুদ্ধে, এখনো ঠিক ওইভাবেই বলছি অন্যায়ের বিরুদ্ধে। ওখানেও যেমন সিপিএম এ যেমন ক্যাবিনেটে ছিল 10-12 জন মিনিস্টার, একজন দুজনকে নিয়ে বলেছি, এখনো বিজেপি আমলে আমি ওটাই করছি। আপনাদের 8 জন মিনিস্টার আছে বিজেপি আমলে, আপনারা শুনেছেন কখনো বিপ্লব দেব আর রতনলাল ছাড়া কাউকে নিয়ে কথা বলতে? আমি আমার কাজ চালিয়ে যাব, ওটা কেউ থামাতে পারবে না। আমাদের দায়িত্ব হচ্ছে সংবাদ মাধ্যম বা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে খাড়া রাখা, মানুষকে সত্যটা পৌঁছানো, মানুষের চোখ কান খুলে দেওয়া। এবং যারা নাকি বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট পাবলিসিটিতে, যারা নাকি নিরীহ মানুষ, যেমন ধরুন এডিসি এরিয়াতে বাসের ঘরে খুব দরিদ্রিকভাবে একজন মানুষ আছেন, একটা ফ্যামিলি আছেন, ওরা কি বুঝবে? ওদেরকে যদি বলা হয় যে তোমাদের এই দেওয়া হবে সেই দেওয়া হবে, হ্যাঁ তোমরা আমাকে ভোটটা দাও। তো এই কারণে সাধারণ মানুষের চোখ কান খুলে দেওয়া, ওদেরকে মানে এনাবেল করা, চিন্তা চিন্তা করা শেখানো, এগুলো হচ্ছে আমাদের সংবাদ মাধ্যমের একটা নৈতিক দায়িত্ব বলতে পারেন। খালি সংবাদ প্রতিস্থাপন করা না, কারণ আমাদের এটা সমাজে আমাদের এটা কর্তব্য যে সমাজে যে ভালো ওদেরকে প্রশংসা করা, যে খারাপ ওদেরকে খোলা। তো আমি বলবো বন্ধুরা, আমি এক একটা পার্টি করে বলছি যে এডিসি ইলেকশনের আগে আপনারা ওদের কথা শুনতে পারেন। প্রত্যেকটা পার্টিরই বলবো, ওরা ফেয়ারলি কি বলে মানে নন করাপ্ট এবং জেন্টলম্যান। তো আমি বলবো যে এডিসি ইলেকশনে আপনারা যারা টিপ্রাসা ভাই বোনেরা আছেন, আপনারা জিতেন চৌধুরীর কথা বিশ্বাস করতে পারেন। যারা বিজেপিতে আছেন তারা যিশুদেব বর্মনের কথা বিশ্বাস করতে পারেন। যারা কংগ্রেসে আছেন, কংগ্রেসে যেমন ভালো লিডার আছে রাজেশ্বর দেব বর্মা, বা যারা অনেস্ট বা জেন্টলম্যান, তাদের কথা আপনারা বিশ্বাস করতে পারবেন। আপনারা যে কোনো লিডারের কথা যখন বিশ্বাস করবেন ইলেকশনের আগে, ওর ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার সমস্ত কিছু দেখে বিশ্বাস করবেন। দ্যাট উইল বি মাই রিকোয়েস্ট টু এভরিওয়ান। ইলেকশন জিতে হারে ওটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো সাধারণ মানুষের সুখ দুঃখ বোঝানোর জন্য এবং সাধারণ মানুষের সেবা করার জন্য যে গণতন্ত্রে যে নৈতিক দায়িত্ব একটা রাজনীতিকের, বিভিন্ন পোস্টে, সিএম এর পোস্ট হোক, মিনিস্টারের পোস্টে, সেই দায়িত্বটা কজন পালন করছে এইটা দেখাটা খুব দরকার। বুঝতে পারছেন? দেখুন, আমরা সবাই মানুষ, আমাদের যেমন জন্ম হয় আমাদের মৃত্যু হয়, হ্যাঁ, মাঝখানে আমরা করি কি সততার পথ থেকে অসতের পথে যাই। তারপর যেমন রতনলালের মতো প্রত্যেকদিন মিথ্যা কথা বলি, হ্যাঁ, মিথ্যা কথা বলতে বলতে চোখগুলো বড় হয়ে গেছে, তারপর 4টা চোখ হয়ে গেল, তারপর চশমা লাগাতে হচ্ছে, হ্যাঁ, তারপরে এই বুড়ো বয়সে এসে 75 বয়সে এসে কি বলে 12 লক্ষ গাজার চাষের কমিশন খাচ্ছে, কারণ ওর ছেলের হসপিটাল বানাবে ত্রিপুরার ইয়েতে, কলকাতায়। তারপর বিপ্লব দেবকে দেখুন, হ্যাঁ, 50 বছর বয়সে ও চাইছে মানে ওর 50 জীবনের টাকা পয়সা বানিয়ে নিতে। হ্যাঁ, তো এই যে লোভ, এই যে দুর্নীতি, এই যে ক্ষমতার অপব্যবহার, এগুলো কিন্তু কিছুদিন পরে ওদের নিজের জন্যই বাস হয়ে ফিরে আসবে। কারণ এই যে আপনারা দেখছেন বিপ্লব দেব এত লুটছে, বিপ্লব দেবের শকুনি মামা রতনলাল লুটছে, আপনারা কি ভাবেন এইসব ধন দৌলত এইসব এদের সাথে থাকবে না? কিছুদিনের মধ্যে ওরা ক্ষমতায় থাকবে না, তারপর ট্রায়াল হবে, জেলে যাবে, সমস্ত খুইয়ে রাস্তাতে বসবে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌথালা, ঝাড়খণ্ডের মধুকোড়া থেকে শুরু সবাইকে দেখুন, এরকম প্রচুর আছে। মুখ্যমন্ত্রী ছিলেন, পাওয়ারফুল মন্ত্রী ছিলেন,
তারপরে আইদার সুইসাইড করেছেন, নয়তো জেলে কাটিয়েছেন সারা জীবন। তো এটাই হয়, মানুষ ভুলে যায় যে আমরা এই পৃথিবীতে একটা অল্প সময়ের জন্য এসেছি। আমরা জন্ম নিয়েছি, আমরা পড়াশুনো করেছি, আমাদের বাবা মা প্রথম ভগবান, তারপরে ভগবান হচ্ছে যারা নাকি বিভিন্ন মানুষেরা, যারা গরিব মানুষেরা কষ্টে আছেন ওদেরকে সেবা যত্ন করা, ওদেরকে দেখা। আমরা যখন যে কোনো পলিটিক্যাল পার্টিতে থাকি না কেন, কংগ্রেস, সিপিএম, বিজেপি, যাই হোক, মানুষের সেবা করাটাই হওয়া উচিত মূল ধর্ম আমাদের। এবং এইটা যারা করে তাদেরকে মানুষও পূজা করে, যারা করে না দুই নাম্বারই করে, কিছুদিন এরকম করে বেলুনের মতো উপরে ওঠে, তারপর ওরা ধ্বংস হয়ে যায়। তো এইভাবেই রাজনীতি বলুন, সমাজ বলুন, সবাই যারাই নাকি সৎ পথে আছে, সৎ ইচ্ছাকে, তাদেরকে তারা সুন্দরভাবে বাঁচে সারা জীবন। যারা এরকম দুই নাম্বারই করে, এটা রতনলাল হোক, যেই হোক, ওদের জীবনটা কিন্তু অল্প সময়ের জন্য সুখ মনে হয় বাইরে থেকে সবার, কিন্তু বাকি জীবনটা কিন্তু নরকে কাটায়। তো বন্ধুরা, আমি অনেক কথা বললাম, আপনারা বিশ্বাস করবেন না, মানে প্রচুর টপিক এখন, মানে আরো আমি হয়তো 3 ঘন্টা কথা বললেও হয়তো বিপ্লব দেবের মেমের ওগুলো হয়তো শেষ হবে না। তো এনিওয়ে, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি আগামী সানডেতে আবার আসবো। আর আমার ত্রিপুরার ভাই বোনেরা সবাই ভালো থাকবেন। আপনারা জানেন যে আমি অনেক দূরে থাকি, কিন্তু আমার মাই হার্ট লিভস ইন ত্রিপুরা। আপনাদের সাথে আসলে আবার দেখা হবে অনেকেরই সাথে। তো আগামী সানডেতে আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। জয় হিন্দ।